শুভ সন্ধ্যা। সুবর্ণভূমি ডিজিটাল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিবসটি অত্যন্ত সাড়ম্বরের সাথে প্রতি বছর উদযাপিত হয়। এবছরও তার কোনো ব্যতিক্রম নয়। আমরা বরং দেখছি যে এবছর সারা বাংলাদেশেই সাড়ম্বরে নারী দিবস উদযাপিত হয়ে আসছে। আমরা সুবর্ণভূমি ডিজিটালের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে সম্মানিত দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে একজন রয়েছেন অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি দুইটা গুরুত্বপূর্ণ কমিটিতে রয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে বিকশিত নারী নেটওয়ার্ক, যার তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য, এবং শিশু অ্যাডভোকেসি ফোরামের তিনি যশোর জেলা সভাপতি। তিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। পাশাপাশি স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন আরও একজন নারী, যিনি জীবন সংগ্রামে জয়ী নারী। তিনি একজন উদ্যোক্তা এবং অন্ধকারের পথ মাড়িয়ে নিজ উদ্যোগে সংগ্রামী এবং প্রত্যয়ী জীবনের মাধ্যমে তিনি আজ সমাজে প্রতিষ্ঠিত অন্যের পথ প্রদর্শক জনাব শরীফা ইয়াসমিন। আমরা এই দুইজন মানুষের কাছ থেকে নারী দিবস সম্পর্কে কথা শুনব এবং তাদের নিজেদের কথা আমরা শুনব। আগামী দিনে নারীদের এগিয়ে যাওয়ার যে প্রেরণাদায়ী যে বক্তব্য, সেই বক্তব্য আমরা তার কাছ থেকে শুনব। আমি প্রথমেই অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, আপনাকে স্বাগত জানাচ্ছি সুবর্ণভূমি ডিজিটালে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সকলকে। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই বিষয়ে ধন্যবাদ কলিয়াপা। আমরা আসছি আপনার কাছে। শুভেচ্ছা জনাব শরীফা ইয়াসমিন, আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। শুভেচ্ছা আপনাকেও। শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা একটু কলিয়াপার কাছ থেকে জানি। কলিয়াপা, আপনি জানেন, আপনি তো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন মানুষ, দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত আছেন। সারা বিশ্বে এই দিনটি অত্যন্ত সাড়ম্বরের সাথে উদযাপন করা হয়। নারী পুরুষ নির্বিশেষে সকলেই নারীদের জন্য স্পেশালি এই দিনটিকে আসলে উৎসর্গকৃত করা হয়েছে এই কারণে যে পিছিয়ে পড়া যে সমস্ত নারীরা আছেন তারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, সেই কারণে তারা নানা ধরনের কর্মসূচি, নানা ধরনের আলোচনা, নানা ধরনের সভা সেমিনার, বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করে। এবছর বাংলাদেশে নারী দিবসটা একটি ভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখছি হাজির হয়েছে। দীর্ঘ 17 বছরের একটা রেজিমের পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় আসেন। এবং আমরা জানি যে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য, সেই দল বাংলাদেশের নারীদের আত্ম উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য কিছু কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং তারা বলেছেন যে পর্যায়ক্রমিকভাবে এইগুলো বাস্তবায়ন করা হবে যাতে বাংলাদেশের নারী সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেই প্রেক্ষাপটে এবারের নারী দিবসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, অধ্যাপক ফিরোজা বুলবুল কলি? দেখুন, দীর্ঘ 17টি বছর আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে ফ্যাসিবাদকে আমরা দূর করতে সক্ষম হয়েছি সকলের, এবং এই ফ্যাসিবাদ আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করেছে নারীরা, আপনারা দেখেছেন সর্বস্তরে। এবং আমাদের দলের যিনি সাবেক চেয়ারপারসন প্রয়াত হয়েছেন, তিনি যে জীবন দিয়ে লড়েছেন, তিনি তার যে আমাদের একটা সঙ্গীত, যে দলীয় সঙ্গীত, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, সেই কথাটি তার জীবনের কিন্তু একদম তার জীবনের প্রতি অক্ষরে অক্ষরে মিলে গেছে। তিনি দেখেছেন যে এই 18 কোটি জনগণকে তিনি আপন করে নিয়ে তিনি তার নিজের সংসার, নিজের ছেলে কোনো দিকে তাকাননি। তিনি তার সুযোগ ছিল, তিনি এদের সাথে আতাত করে তিনি বাইরে চলে যেতে পারতেন, ভালো জীবন যাপন করতে পারতেন। এত কষ্টে এইভাবে তিনি জীবনটা যেতে হতো না। তা সেই নারী সহ
এই সারা বিশ্বের সকল নারীকে আমি সশস্ত্র সালাম এবং তার আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। আমরা দেখেছি এটি আমাদের বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি এটি বুঝতে পেরেছেন যে দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক থেকে বেশি এখন আমাদের বাংলাদেশের নারী। এই নারীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত না করতে পারলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে না। সেটি আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও নারীদের জন্য শুরু করেছিলেন। খালেদা জিয়া শুরু করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে ইউপি নির্বাচন, পৌরসভায় যে নারীদের সংরক্ষিত আসন, তারপরে সংসদে মেয়েদেরকে যে গ্রাজুয়েশন থাকলে মেয়েদের চাকরির সুবিধা, পরবর্তীতে খালেদা জিয়াকে দেখেছি প্রাইমারিতে শুধুমাত্র ম্যাট্রিক পাস, তাদেরকে আহ, তারা থাকলেই যেখানে গ্রাজুয়েশন লাগছে একটা ছেলের, তারা সেখানে চাকরির জন্য আবেদনের সুযোগ পাচ্ছে। তারপরে মেয়েদের জন্য যে নারী নির্যাতনের জন্য উনি একটা আইন করেছিলেন যে বিচার টিচার পরে হবে, কোনো নারী নির্যাতনের কারণে যদি কোনো ব্যক্তি দায়ী হয় তবে 3 মাসের আগে তার জামিন হবে না। তারপর পেনশনের ব্যাপারে, পেনশন আগে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তিনি যদি মারা যেতেন, তার স্ত্রী, বিধবা স্ত্রী 10 বছর পর্যন্ত পেনশন পেতেন। কিন্তু দেখেছি খালেদা জিয়া সেটাকে আজীবন, সারা জীবনের জন্য পেয়েছেন। অর্থাৎ 10 বছর পর তার তো এমন কোনো নির্দিষ্ট নেই যে তিনি 10 বছরই বাঁচবেন। অর্থাৎ আজীবন তিনি সেই পেনশনের সুবিধা ভোগ করবেন। জাতীয় মহিলা সংস্থা গঠনের মাধ্যমে মহিলাদেরকে নির্ভরশীল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এভাবে করছে। এবং আমরা দেখেছি যে 31 দফা, তার মধ্যে যে মেয়ে এই যে ফ্যামিলি কার্ড প্রবর্তনের কথা বলা হয়েছে, যেটিকে নারীর নামেই করা হবে। কারণ কি, নারীদের অর্থনৈতিক মুক্তিটা একটা বড় ব্যাপার। একটা নারী যদি পরিবারে তার আর্থিক যোগান দিতে পারে, তাহলে পরিবার তাকে একটু সম্মান দিবে, তাকে একটু উঁচু সম্মানের দৃষ্টিতে দেখবে। কারণ আমরা দেখছি, আপনি খেয়াল করবেন যে কিছুদিন ধরে নারীরা কিন্তু এখন অনেক এগিয়ে গেছে। আপনারা শিক্ষা দীক্ষা বলেন, এভারেস্ট বিজয় করেছে বাংলাদেশের নারীরা, এভারেস্ট জয় করেছে, ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে, সচিব, প্রধানমন্ত্রী, স্পিকার, এমন কোনো জায়গা নেই যে ডিসিএসপি সবই নারী আছে। কিন্তু তারপরেও নারীদেরকে যেখানে আঘাতটা করা হয়, আমরা দেখছি নারীর সম্মানের উপর আঘাতটা করা হয়। আপনি দেখবেন বিগত দিনে, এবং কোনো নারীকে যখন দেখবেন নারী তার স্বমহিমায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাকে অনগ্রসর করতে হলে, তাকে বাধা দিতে গেলে তার সম্মানের উপর কিন্তু আঘাতটা করা হয়। এই জিনিসটা কিন্তু আমরা অনেক দিকে এগিয়েছি। আমরা যখন দেখলাম জিএসসি পরীক্ষা হলো, প্রথম বাংলাদেশে সাদিয়া নামে মেয়েটি ময়মনসিংহের, সে কিন্তু প্রথম স্থান অধিকার করেছিল। তারপর মেয়েরা রেজাল্টে ভালো করছে, পড়াশোনায় তারা কিন্তু কোনো কোটা নেই, এমনিতেই তারা এগিয়ে যাচ্ছে। তারপরেও আমরা দেখি যে এবং করা হয়, তখন দেখা যাচ্ছে কি করে তার সম্মানের উপর হাত দেওয়া হচ্ছে। আমরা যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেখি, এই নারীকে অসম্মানিত করে যে, আমার খুবই কষ্ট। আপনি জানেন, আমার নারী হয়ে আমি এত কষ্ট পেয়েছি। এই ভোটের আগে যখন একটা দলের প্রধান রেপের যে সংজ্ঞাটা দিয়েছিলেন, আপনি শুনছেন কিনা জানি না, আপনারা শুনছেন, যিনি বলছিলেন একটা খারাপ মেয়ে একটা খারাপ ছেলে, কিভাবে বলছেন, ওইটা আমাকে এত কষ্ট দিয়েছিল যে আমি 2 দিন আমার আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম যে এরকম একটা কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েদেরকে বলছে কি, যে হিসাবে যে ভাষায় সে ভাষা আমি বলতে পারবো না, আমি মুখে আনতে পারবো না, এমন ভাবে। তার মানে মেয়েদেরকে পিছানোতে গেলে এখন মেয়েরা একটু সুযোগ পেলে মেয়েরা লেখাপড়ায়, কর্মদক্ষতায় এগিয়ে যাচ্ছে, তাহলে তাদের কি করতে হবে, তাদেরকে পিছাতে গেলে তার সম্মানের উপর আঘাতটা আনতে হবে। এই জন্যই আমাদের নেতা তারেক রহমান তার দৃষ্টিভঙ্গিতে এটি অনুধাবন করেছেন। এই জন্যই তিনি নারীকে যাতে সম্মান দেয় সংসারে, সব জায়গায় সেই সম্মানের জায়গায় আনার জন্য তিনি এই যে ফ্যামিলি কার্ডটা প্রবর্তন করতে যাচ্ছেন। প্রথমে তো পাইলট প্রোগ্রাম হবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে সেটাতে নারীকে উনি প্রধান করতে চাচ্ছেন। এছাড়াও মেয়েদের জন্য অনেক আমাদের ওনার রয়েছে, পরিকল্পনা রয়েছে, যেগুলো আমরা ধীরে ধীরে দেখতে পারবো এবং আশা করছি। অধ্যাপক ফিরোজা বুলবুল করি, আমরা আপনার বক্তব্য আবার শুনবো। আপনি প্রথমে যে কথাটা বলছিলেন যে নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে যদি নারীকে এগিয়ে যেতে হয়। আমরা মনে হয় যে আমাদের আরেকজন অতিথি যিনি স্টুডিওতে বসে আছেন, জনাব শরীফা ইয়াসমিন, তিনি অর্থনৈতিকভাবে এই মুহূর্তে আমরা বলতে পারি যে তিনি একজন স্বাবলম্বী নারী, কিন্তু তার শুরুর গল্পটা আসলে এইভাবে ছিল না। তিনি একজন বলা চলে গৃহবন্দী একজন নারী হিসেবেই তার সাংসারিক জীবনটা শুরু হয়েছিল, এবং সেই জায়গা থেকে তিনি আজকে একজন সফল উদ্যোক্তা। এবং তিনি যে অদম্য নারী, যেটা
রাষ্ট্রীয় একটা স্বীকৃতি। আমরা দেখেছি 3টি ক্যাটাগরিতে তিনি সেই অদম্য নারী বিজয়ে তিনি বিজয়ী হয়েছেন, উপজেলা, জেলা এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ে তিনি এই পুরস্কারটা অর্জন করেছেন। আমরা একটু যদি অভিনন্দন শরীফ আপা, থ্যাংক ইউ। আমি খুব আনন্দিত এবং গর্ব অনুভব করছি যে আপনার সাথে আমি একসাথে যুক্ত হতে পেরেছি, আর আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। আমরা ধন্যবাদ মনে হয় আপা। কলিয়াপার কাছে আবার যাওয়ার আগে আমরা শরীফা আপার কাছ থেকে যদি তার এই যে সংগ্রামী জীবন, যে জীবনটা মাধ্যমে তিনি আজকে এই জায়গায় উপনীত হয়েছেন, খুবই সংক্ষিপ্তভাবে যদি আপনি মনে করেন, যদি বলতে চান। হ্যাঁ, অবশ্যই, কেন যদি নয়। যদি আমাদের ধন্যবাদ আপনাকে। যে শুরুতেই বলি যে যখন আমার বিয়ে হয় তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তখন আমার বিয়ে হওয়ার পরে 9 মাস ভালোই ছিলাম। যখন 10 মাসে পড়া শুরু হলো তখন আস্তে আস্তে আমার শ্বশুরবাড়ি বলেন, আমার হাজব্যান্ড বলেন, সবার চরিত্রটা বের হয়ে আসছে আর কি। তখন আমি বুঝতে পারি যে আসলে এখানে কিছু সমস্যা তৈরি হচ্ছে। আর আমি যে বন্দি ছিলাম সেটা আমি বুঝতে পারছি পরে, এখন আমি বুঝতে পারি পদে পদে। হ্যাঁ, তো তখন যে আমার গেটের বাইরে যাওয়া যাবে না, ছাদে ওঠা যাবে না, আমি মার্কেটে আসতে পারবো না, এইগুলো ছিল আমার স্বামীর আবদার। তো আমি ভাবতাম হয়তো ভালোবেসে এইগুলো বলতেছে, আমি মেনে নিয়েছি। কিন্তু যখন আমার 10 মাস 11 মাসে পড়লো তখন আস্তে আস্তে আমি বুঝতে পারি যে আমার স্বামী তো বেকার, শ্বশুরের ব্যবসা দেখাশোনা করে, ঠিক মতন কাজকাম করে না, নেশাভান করে। এরকম হতে হতে এক সময় যে এইভাবেই দিন চলে যায়। চলে যাওয়ার পরে এক সময় আমার বাসা থেকে শ্বশুরবাড়ি থেকে প্রেশার আসে যে বাচ্চার জন্য আর কি। তাদের পরিবারে যে কোনো মেয়ে ছিল না, তাদের পরিবারে সব ছেলেই হতো আর কি। তো আমার সমস্যা আমার অপরাধ ছিল যে আমার বাচ্চা ছেলে ছিল। তো যখন আমার যে বাচ্চা 7 মাস গর্ভে, তখন আমার হাজবেন্ড অপরাধ বলছেন কেন? আমার তাদের ইসে আর কি, তাদের মতে, তাদের দৃষ্টিতে হ্যাঁ আমি অপরাধী যে নারী কন্যা শিশু চেয়েছে, কিন্তু আমার গর্ভজাত সন্তানটা হয়েছে ছেলে, সেহেতু তারা মনে করছে যে আপনি অপরাধী। আচ্ছা, এটা আপনার না, তাদের ধারণা সেটা। হ্যাঁ, তো যখন যে আমার ছেলে 7 মাস, তখন আমি অনেকটা অসুস্থ হয়ে যাই। তারপরে তাদের যে নির্যাতন, ওইগুলো মানসিকভাবে, শুধু যে মারলেই নির্যাতন হয় তা না, মানসিকভাবে আমি খুবই নির্যাতিত হয়েছি। তখন আমি আমার বাবার বাড়িতে আমার স্বামীর কৌশলে আর কি আমার বাবার বাড়িতে চলে আসতে হয়। তো আমি বাবার বাড়িতে আসার পরে এক সময় আমার স্বামী যে ছলে বলে কৌশলে বলে যে তার যদি অন্য জায়গায় কোনো সম্পর্ক থাকে আমি সেটা মেনে নেব কি না। তখন আমি বলি যে আসলে আমি তো এটা জানতাম না বা জানি না, আর এটা আমি মানতেও পারবো না। তখন যে সে এক সময় চলে আসে। আসার পরে আপনার যখন 10 মাস 10 মাস আমার বাচ্চা হওয়ার ডেট চলে আসছে, তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে নিয়ে আসে বাড়ি থেকে। হয়তো তারা বুঝতে পারে তার ছেলের মতিগতি, কারণ আমি তখন বুঝতে পারি যে যখন আমার ছেলে গর্ভে 7 মাস তখন কিন্তু সে বিয়ে করে। সে যখন আরেকটা মেয়ের কথা বলতেছে তখন আমি বুঝতে পারতেছি যে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু ততটা বুদ্ধিও তখন আমার ছিল না, আমি অনেক কম কথা বলতাম। আজকে আমি কিন্তু অনেক কথা বলতে পারি, এর কারণও আমি বলবো। তো তখন আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার শাশুড়ি আমাকে নিতে পাঠালো, আমি আসলাম। আসার পরে আমি অনেক কিছু পাইছি বাড়িতে আসার পরে। তখন আমার শ্বশুর শাশুড়িকে জানাই, তারা বলে আমরা দেখব, তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলো না। তো এইভাবে আসলে ছেলেটা হওয়ার পরে আবারও আমাকে বাড়িতে পাঠাই দেয়। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমার ছেলে যখন 3 মাস বয়স হয় তখন আমার বাপের বাড়ি থেকে আমি আবার শ্বশুরবাড়িতে আসি। তখন পুরোটাই যে আমার সামনে চলে আসে বা আমি জেনে যাই যে সে আরেকটা বউ নিয়ে আলাদাভাবে থাকতেছে। তখন এইগুলো নিয়ে আসলে পারিবারিকভাবে অনেক কিছু হয়। হওয়ার পরে আমি একসময় মেনে নিই যে আমি এইভাবেই থাকবো, আমার বাচ্চা মানুষ করতে হবে। কিন্তু সেখানেও আমি নিরাপদ ছিলাম না, কারণ আমাকে কাজের মেয়ের মতনই তারা ব্যবহার করছে। তারপর আমার বাচ্চাটা দুধ পেত না, খাবারেরও অনেক কষ্ট করছে। এইগুলো নিয়ে আসলে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। যখন এক সময় আমি তাদের নির্যাতনের কারণে বাড়ি থেকে বের হয়ে যাই। তো বাড়ি থেকে যখন চলে আসি বাবার বাড়ি, তখন তো আমার কাজের প্রয়োজন। তো আমি বিভিন্ন হাতে সেলাই টেলাই করতে লাগলাম, কিন্তু ওটাতে তো আর হচ্ছে না। তখন আমি একজনের মাধ্যমে ঢাকাতে যাই। ঢাকায় যে আমি বিভিন্ন অ্যাডভার্টাইজিং ফার্মে আপনার ফিল্ডে কাজ করতাম আর কি। তো এইভাবে দেখতেছি তাও হচ্ছে না, মনে হয় কোথাও যেন কম পড়ে যাচ্ছে যতই করতেছি। তো এক বান্ধবীর কথাই যে আমি ইন্ডিয়াতে যাই। সেখানে যেই আসলে যে আমার শিক্ষাটা হয় আর কি। তো ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন থাকার পরে ওখানে কাজের কথা বলে নিয়ে গেছিলো আমাকে, কিন্তু যে কাজের কথা বলে নিয়েছিল সেটা আসলে দেয়নি। তো তখন
আমি আসলে চলে আসার জন্য বলি আর কি। তখন আসলে তো বললেই তো আমি আসতে পারবো না, সেখানে অনেক মারধর, তারপরে খাবার দিত না। তো এক পর্যায়ে আমি অনেক কষ্ট করে আমার বান্ধবী আর আমি প্রায় 3 মাস পরে আমরা হচ্ছে ওখান থেকে পালাতে সক্ষম হই। তো আসার পরে হচ্ছে যে সেই আসলে কি এখন তো সহজে বলতে পারতেছি, কিন্তু সেই দিনগুলো আসলে কিভাবে কাটাইছি সেটা তো আমিই জানি। আর তারপর থেকে মনে করেন বাসায় একদম গৃহবন্দীর মতন ছিলাম। তো সেই সময় আমার হচ্ছে যে রাইট যশোরের সাথে হচ্ছে পরিচয় হয়। রাইট যশোরে তহমিনা আপা আমাকে কাউন্সিলিং করে। উনি কার মাধ্যমে শুনতে পান যে আমি হচ্ছে ইন্ডিয়া থেকে ফেরত আসছি। তো সেখান থেকে হচ্ছে আমাকে আশ্বাস প্রকল্পে যুক্ত করার পরে ওখানে হচ্ছে আমাকে প্রথমেই সেলাইয়ের ট্রেনিং দেয়, মানে হাতে সেলাই, দর্জির প্রশিক্ষণ। তো এইভাবে যখন আমার শুরুটা আর কি, এটা আমার শুরু বলছি, যে যখন আমার সেলাই ট্রেনিং দেয় তখন আমি দেখি যে না, সেলাই কাজ করে তো আসলে হচ্ছে না। তো তখন আবার ব্যবসার ট্রেনিং দেয়। এইভাবে মানে একের পর এক ধাপ এইভাবে ধাপে ধাপে হচ্ছে আমার এক একটা প্রশিক্ষণ দেওয়ার পরে এবার আমি হচ্ছে একটু উঠে দাঁড়ালাম, যে আমি একটু শক্তি পেলাম, আশ্বাস, মানে আমি কথাই বলতে পারতাম না, আর সেই মানুষ এখন আমি অনর্গল কথা বলতে পারি। তো এইভাবেই হচ্ছে যে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আশ্বাস প্রকল্পের বিভিন্ন ট্রেনিং আমি যুক্ত হই। তো ফার্স্ট ফেজেও ছিলাম, সেকেন্ড ফেজেও হচ্ছে যে আপনার ব্লক বাটিকের কাজ শিখছি। তারপরে এখন আমার আন্ডারে অনেক মেয়েরাই কাজ করে, ব্লক বাটিকের কাজ করাই। এখন বর্তমানে হচ্ছে আমি ব্যবসা করতেছি, আমার দোকান আছে। প্রথমে অল্প পরিসরে শুরু করেছিলাম, 50,000 টাকা দিয়ে শুরু করছিলাম। এখন মাশাল্লাহ আমার 2টা দোকান, আমার দোকানে প্রায় 7 থেকে 8 লাখ টাকা জিনিস আছে। আর এটা আমাকে কেউ সহযোগিতা করেনি, আমার নিজের উদ্যোগে, আমার নিজের বুদ্ধিতে আমি অল্প অল্প করে এইটা মানে বড় করছি। আর আমি এই জার্নিটা কি মসৃণ ছিল? জার্নি যেভাবে যেতে চেয়েছেন, এগোতে চেয়েছেন, সেভাবে কি এগোতে পেরেছেন নাকি কোনো বাধা তো আসবেই, আপনার জীবনে চলার পথে বাধা আসবেই, কিন্তু সেইটাকে আপনার অতিবাহিত করতে হবে। আমি বলবো যে যদি একটা মেয়ে ইচ্ছা করে, যদি একটা মেয়ে চায় যে আমি কিছু করব, তবে অবশ্যই সে করতে পারবে। সেটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি। আজকে আমি কোথায় ছিলাম, সেই জায়গা থেকে আজকে আমি কোথায়। এখন আমার এক নামে আমার এলাকায় কিছু হলে যাই হোক না কেন আমাকে ডাকে আগে, যে আমার কাছে আসলে হয়তো এইটার সমাধান আমি দিতে পারবো। তো এইটা দিয়ে আমার খুব ভালো লাগে আর কি। কলিয়াপা আপনি শুনলেন যে তার জীবনের কাহিনী যে তিনি সংসার থেকে বিতাড়িত হয়েছেন, তারপরে তিনি সন্তানকে নিয়ে তিনি স্ট্রাগল করেছেন, সন্তানের দুধ কেনার টাকা ছিল না, খাওয়ার টাকা ছিল না, তিনি বাধ্য হয়ে ঢাকায় গেছেন। ঢাকায় যে বিভিন্ন অ্যাডভার্টাইজিং ফার্মের সাথে তিনি মাঠকর্মী হিসেবে কাজ করেছেন, সেখানেও হচ্ছিল না। তারপরে এক বান্ধবীর প্ররোচনায় পড়ে তিনি ইন্ডিয়ায় যান। ইন্ডিয়ায় তাকে যে কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল, আসলে বেসিক্যালি তাকে সেই কাজ না দিয়ে একটা অন্য কাজে তাকে নিযুক্ত করা, এবং যেখানে শুধুই নির্যাতন এবং অত্যাচার তার উপরে চালানো হতো। পরবর্তীতে 3 মাস পরে তিনি সেখান থেকে পালিয়ে আসেন এবং আস্তে আস্তে একটা সংস্থা রাইট যশোরের মাধ্যমে তিনি কিছু ট্রেনিং পান, কাউন্সিলিং পান। তার ভিতরে ট্রমাটা ছিল, সেই ট্রমাটার থেকে তিনি মুক্তি পেয়ে খুব ছোট্ট পরিসরে তিনি ব্যবসা শুরু করেন। এখন তিনি 2টা প্রতিষ্ঠানের মালিক, মানে 2টা দোকানের মালিক, এবং তার অধীনে আরও কয়েকজন কাজ করেন। এই যে গল্প, জীবনের যে গল্পটা, যেটা শরীফা ইয়াসমিন তিনি পেরেছেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশের, উনি এখন বলছেন যে ওনার যে বক্তব্যটা আমার খুব ভালো লাগছে, হয়তো শুনতে ভালো লাগে আমাদের, যে এই স্পিরিটটা, যে পারবে না কেন নারী, নারীর পক্ষে এটা সম্ভব যদি নারী বাইরে বের হয়ে আসে, তাই না? কিন্তু আপনি কি মনে করেন যে পলিটিক্যাল পারসন, যে বাংলাদেশের প্রতিটা নারী এই সাহসটা যদি দেখায়, তাহলে কি সম্ভব কিনা পরিবর্তন? সাহসটা যদি দেখাতে পারে অবশ্যই সম্ভব, এবং সাহস দেখানোর আজকে উনি আমাদের অনুপ্রেরণা, শরীফা আপা অনুপ্রেরণা। শরীফা আপার এই গল্পটা আসলে সকলের জানা উচিত, কারণ এইরকম একটা ট্রমাকে কাটিয়ে উনি যে আজকে নিজে ঘুরিয়ে দাঁড়িয়েছেন, সেই সাথে শুধু নিজে একাই নয়, আরো কয়েকজনের তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এটা একটা বিশাল, শুধু এটা স্ট্রাগল বলা যাবে না, এটা একটা বড় অ্যাচিভমেন্টও বটে। এটা যদি আমরা ধারণ করা যায়, এই স্পিরিটটা, এটা ধারণ করা আসলে যতটা উনি বললেন বা আমরা যেভাবে শুনছি, গল্পটা তো অত ইজি না, এটা সো টাফ। তো উনি পেরেছেন। এইটা আসলে পারতে পারাটা, এটা যদি আমরা পারতে পারি, সে সাহসটা দেখাতে পারি, অবশ্যই বাংলাদেশ
ঘুরে দাঁড়াতে পারে। আর এইটা এখন খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যদি লক্ষ্য করি, আপনারা দেখছেন যে এই রেজিম পরিবর্তনের পর আমরা একটা জিনিস দেখছি হঠাৎ করে ছোট শিশু আসিয়া, আমরা যদি মাগুরার আসিয়ার দিকে দেখি, তারপরে এই যে নরসিংদীতে যে ঘটনাটি ঘটলো, সীতাকুণ্ডে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাগুলো ঘটার পরে আমরা জিনিস একটা দেখছি যে নারীকে এখন রাজনৈতিক ভাবেও ব্যবহার করা হচ্ছে। কারণ এগুলো একটা ঘটিয়ে সমাজে আ মানে একটা পরিস্থিতিকে অন্যভাবে কিন্তু আমরা খুব এটা আমি জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত এজন্য বলছি না। আমি সবসময় এই কথাটি বলি, আপনারা আগেও দেখেছেন আ বা আমার কথা শুনেছেন। আমি সবসময় এটা বলি, অপরাধী, অপরাধী। তার কোনো দল নেই। তো এই কথাটি আমি যখন নরসিংদীতে খায়রুল কবির খোকন, তখন এখানকার এমপি, তার মুখ থেকে শুনলাম এবং তার সেভাবে পদক্ষেপ গ্রহণের আজকে আমাদের যে প্রতিপাদ্য বিষয় যে আজকের পদক্ষেপ আগামী দিনের ন্যায় বিচার গড়ে তুলবে, যে নারী ও কন্যা শিশুর অধিকার। আসলেই তাই যে এই পদক্ষেপটা দরকার। পদক্ষেপটা গ্রহণ করা জরুরি এবং আমরা যদি সকলে প্রত্যেকটা যারা সমাজের সচেতন নাগরিক, বিশেষ করে নারীরা এবং রাজনৈতিক নেতারা, তারা নেতৃবৃন্দ তারা যদি এই দলের বাইরে আসতে পারেন। যেটা কোনো দল না। আমি সেই জাহাঙ্গীরনগরের মানিক, সে সেঞ্চুরিয়ান মানিক থেকে কিন্তু আমি এই কথাটি বলার চেষ্টা করেছি। আপনারা দেখছেন অনেকবার আমরা বলছি যে এটা কোনো না। এটা যদি এই দলীয়করণ না করা হতো, অনেক আগেই কিন্তু আমরা আমাদের নারীরা একটু মানে ভালো পরিবেশ, নিরাপদ পরিবেশ, সুস্থভাবে ঘুরে বেড়া, স্বাধীনভাবে তাদের ঘুরে বেড়া, তাদের স্বাধীনতা পেত এবং আরো এগিয়ে যেতে পারত। কিন্তু এই জিনিসটা কলিয়াপা, তাদেরকে আমি আরেকটা বাধাগ্রস্ত করে দেখেন কলিয়াপা ওই আরেকটু শরীফা একটু আপাকে, একটু শরীফা কলিয়াপা, আপাকে কাজের কথা হ্যাঁ বলেন। মানে যে বিষয়টা আপনি বলছেন যে আমিও এইটা প্রশ্নটা আপনাকে করতাম, কিন্তু আপনি বললেন যে নারীর স্বাবলম্বী হওয়ার জন্য, নারীর অর্থনৈতিক উন্নয়নের জন্য, নারীর এগিয়ে যাওয়ার জন্য সব থেকে বড় কমিটমেন্টটা দরকার হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট, যেটাকে আমরা আমরা সবাই জানি, তাই না? কিন্তু আমরা দেখছি জি, যে জি। বাংলাদেশের যে রাজনীতি এখন, যেটা ভোটের আগের থেকে আপনিও কিন্তু টাচ করেছেন আপনার প্রথম আলোচনায়, যে নারীদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে, কিন্তু নেতৃত্বের সর্বোচ্চ আসনে তাদেরকে অধিষ্ঠিত করা যাবে না। কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য কিন্তু একদম প্রকাশ্যে দেওয়া হচ্ছে, মিডিয়ার মাধ্যমে দেওয়া হচ্ছে। অথচ আমরা জানি এই 17 বছরের আগেও কিন্তু এরশাদের পতনের পর 90-এর থেকে আজকে 2026, 36 বছর বাংলাদেশের রাজনীতি কিন্তু শাসন করেছে, নিয়ন্ত্রণ করেছে দুইজন নারী। তার মধ্যে একজন প্রয়াত হয়েছে জননন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমরা কি আবার ওই যে বক্তব্য যেটা, যে নারীদেরকে ওই রাজনৈতিক দল সর্বোচ্চ ক্ষমতায় দলের নেতৃত্বে আনবেন না, এটা তারা এগ্রি করেন না, এইটা আবার তার দলের নারী কর্মীরা সাংবাদিক সম্মেলন করে বলছেন তারা এটাকে মেনে নিয়েছেন। আমরা কি বলতে পারি যে নারীরাই এখন নারীদের প্রধান শত্রু? এক্ষেত্রে তো বলা যাবে, কারণ ওনারা যদি এই অসম্মানটা মেনে নেন তাহলে অন্য নারীদের জন্য তো এটা প্রতিবন্ধকতা তৈরি হয়, তাই না? আমরা তো সবাই চাই না। আমরা চাই যে নারী তাদের কোনো দয়া দাক্ষিণ্যে না, তারা নিজেদের যোগ্যতার ভিত্তি তারা এগিয়ে যাবে। শুধু তাদের যে পথটা, সেই পথে তারা যেন বাধা সৃষ্টি না করা হয়। এটা তো একটা বাধা, ওয়ান কাইন্ড অফ বাধা না? যে সে সর্বোচ্চ তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সর্বোচ্চ জায়গায় দেওয়া হবে না। তারপর একটা নারীকে যে ভাষায় কথা বলা হচ্ছে, আপনি দেখছেন? আমি 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 কিন্তু আরেক দুটো কথা উল্লেখ করেছিলাম। পটুয়াখালীর যে সেই আ শামীম, উনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে ভাষাটা ব্যবহার করেছিলেন, কিংবা যে বলা হলো যে রেপের যে সংজ্ঞাটা দেয়া হলো, তাতে নারীকে কতটা অসম্মানিত করা হয়েছে, কতটা। আমি তো তার পরবর্তীতে দেখেছি অনেক মেয়ে এর বিরুদ্ধে সোচ্চার এবং তারা সোশ্যাল মিডিয়ায় তারা এই কথাটির কারণেই তারা বলছে যে এই দলকে শুধুমাত্র একটা নারী হলেই এই দলকে ভোট দেওয়া যায় না। শুধু নারী হলেই দেওয়া যেতে পারে না। শুধু নারী কিন্তু আমরা দেখলাম যে তারা নারীদের অনেক ভোট পেয়েছে এবং ভোট পাওয়ার কারণে তারা আজকে এই অবস্থায় এসেছে। আমরা একটু আমরা শরীফা ইয়াসমিন আমার কাছে আরেকবার আসবো। আপনি রাজনীতি করছেন একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আপনি নেতৃত্ব দিচ্ছেন। শরীফা আপা উনি রাজনৈতিক ময়দানে আছেন, আপনি কিন্তু সামাজিক ময়দানেও আছেন। আপনার গল্পের আর একটা পার্ট আমরা জানি যে আপনি এখন মানব পাচার বিরোধী একটা কণ্ঠস্বর হিসেবে কিন্তু পরিচিত হয়েছেন।
কি কাজ করছেন মানব পাচার প্রতিরোধে, আপনার ভূমিকাটা আসলে কি? আসলে হচ্ছে আমি রাইট যশোরের সাথে মানব পাচার প্রতিরোধ আর বাল্যবিবাহ প্রতিরোধের উপরে উঠান বৈঠক, মানে মা চাচি খালাদের নিয়ে যে এলাকায় আর কি পাচারের হচ্ছে সম্ভাবনা থাকে, আমরা সেই এলাকাগুলো হচ্ছে যে জরিপ করি যে এইখানে এই কাজটা আমাদের করতে হবে। তখন আমরা একটা উঠান বৈঠক করি, ওখানে হচ্ছে যে আপনার পুরুষ মহিলা উভয়েই থাকে। তো তখন আমরা হচ্ছে যে মানব পাচার কীভাবে হয়, কেন হয়, এইগুলো নিয়ে আলোচনা করি। আর আমি চাই সচেতনতামূলক, হ্যাঁ সচেতনতামূলক। আবার হচ্ছে যে স্কুল প্রোগ্রাম আবার করি, হ্যাঁ স্কুল কলেজ এইগুলাতে করছি, আমরা ইউনিয়ন কাউন্সিলেও করছি। আমি বিশেষ করে যে আমরা যদি জানাতে পারি আর জানার মাধ্যমে অনেক দূর কিন্তু পৌঁছাই, তো আমরা যে এলাকাগুলো কাজ করি তখন আমরা সচেতনতামূলক কথাগুলো বলি, তখন হচ্ছে ওখানে ক্লাস 10, 9 এরকম হচ্ছে যে মেয়েরা থাকে, কারণ এইগুলোই হচ্ছে ঝুঁকি বেশি। এখন হচ্ছে যে নতুন কৌশল বের হয়েছে যে আপনার টিকটকের মাধ্যমে প্রেমের প্রলোভন দেখায় আপনারে পাচার হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে ওরা যেন নিরাপদে থাকে, ওরা যদি জানতে পারে যে এইভাবে আমাদেরকে পাচার করে দেবে তাহলে ওরা সতর্ক হয়ে যাবে। এইভাবে হচ্ছে যে আমরা আচ্ছা, আপনার আরেকটা গল্প আছে, আপনি এই কাজ করতে যে আপনি বিদেশ ভ্রমণ করেছেন। জি, কোথায় গিয়েছিলেন, কি কাজে, মানে কি কর্মসূচি করেছেন? এটা হচ্ছে আমি 7 দিনের একটা প্রোগ্রামে গেছিলাম নেপালে। ওখানে হচ্ছে মানব বন্ধন হচ্ছে যে মানব পাচার প্রতিরোধের উপরে বিভিন্ন দেশ থেকে লোক আসছিল, মানে 5টা দেশ থেকে আসছিল। আপনার নেপাল তো ছিলই, বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়া আর শ্রীলঙ্কা, পাকিস্তান, এই 5টা দেশ মিলে ওখানে হচ্ছে যে একটা আপনার সেমিনার হয়েছিল 7 দিনের। ওখানে বিভিন্ন কার্যকলাপ ওই একই, যে দাসত্ব, ওরা বলে দাসত্ব, হ্যাঁ, যে আমাদের এখান থেকে মেয়েরা পাচার হয়ে যে কি করতেছে, তা ওরা বলে যে দাসত্ব সেই প্রাচীন আমল থেকে হয়ে আসছে, তো এখনও কিন্তু দাসত্ব হচ্ছে, কিন্তু এটা হচ্ছে যে আপনার একটু চেঞ্জ হয়েছে, একটু মডার্ন, হ্যাঁ মডার্ন হয়েছে, হ্যাঁ এই বিষয়টিই আলোচনা হয়েছিল। ওইটা আমি 7 দিনের এসেছিলাম রেলে। আপনি অদম্য পুরস্কার বিজয়ী হয়েছেন, কেমন লাগছে আপনার? আসলে যে আমি যখন মানে ওই অদম্য নারী পুরস্কারের জন্য যখন কাগজপত্র জমা দিচ্ছিলাম, ওই সময় আমার অনেক বাধা আসছে, কিন্তু তারপরে এক সময় রাগ হয়ে বলছি যে জমাই দেবো না, কিন্তু তখন আবার বলছি না, কেন জমা দেবো না, আমার এখানে সমস্যা হচ্ছে, এই সমস্যাটা সমাধান করতে হবে। তো আমাদের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিল না তখন, তো হচ্ছে যে কোনো সরকার ছিল না, একটু সমস্যা হয়েছিল। পরবর্তীতে ঠিক করে আমি ওইটা জমা দিছি। জমা দেওয়ার পরে যেদিন আমি শুনতে পাইছি যে আমি আসলে অদম্য নারী পুরস্কারে হচ্ছে যে জেলাভিত্তিকভাবে জয়ী হয়েছি, তখন আসলে খুব ভালো লাগছিল। কিন্তু যেদিন হচ্ছে যে বিভাগীয়ভাবে হয়েছি, ওইটা আসলে আমার সারপ্রাইজ, আমি জানতামই না। এমনি বলছে যে আপনারা যে 5 জন জয়ী হয়েছেন আপনারা সবাই আসেন, শুধুমাত্র আমাকে বলছিল যে 3 মিনিটের একটা ভিডিও দিতে আপনার জীবন সম্পর্কে বলার জন্য। ওইটা আমি হচ্ছে যে ভিডিওটা পাঠাইছিলাম। এবার যখন আমি হচ্ছে যে মঞ্চে গেছি আর কি, আমাকে যখন আলাদা করে বসাচ্ছে, তখন আমি আর কি একজনের কাছে প্রশ্ন করছি, কী ব্যাপার আমার আলাদা বসাচ্ছে কেন? বলছে বসেন। তখন হচ্ছে যে যখন মাইকে বলতেছে যে শ্রেষ্ঠ, বিভাগীয়ভাবে সে শ্রেষ্ঠ হয়েছে, তখন আসলে মানে খুশি, মানে আমার যত কষ্ট, জীবনে যত কষ্ট ছিল, মনে হচ্ছে যে আমার কষ্টগুলো সব শেষ হয়ে গেছে। তার মানে নারী যদি তার কাজের স্বীকৃতি পায়, জি, তাহলে কি সে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে, এটা মনে করে? অবশ্যই অবশ্যই, কারণ হচ্ছে যে নারী কিন্তু অনেক কিছুই করতে পারে, শুধু তাদেরকে সুযোগ দিতে হবে। সুযোগ দিলে নারী অনেক কিছু করতে পারে। আজকে নারী দিবসে আপনাকে মানে এক্সট্রা অভিনন্দন, শুভেচ্ছা যে আপনি অদম্য নারী নির্বাচিত হয়েছেন। আপনার মতো যারা এই সেক্টরে কাজ করছেন, ভূমিকা রাখছেন, তারা আরও এগিয়ে যাক সেই প্রত্যাশা করি। কলিয়াপা, আমি আপনি শুনছিলেন যে শরীফা আপার কাছ থেকে যে তার আনন্দে এবং উচ্ছ্বাসের কথা, যে তিনি যে কাজ করেছেন, যে উনি আরও একটু কথা বলতে চাচ্ছেন। আমি আরেকটু বলি যে আমাদের হচ্ছে এই যে আপনার রাইট যশোরে 20 জন নারী নিয়ে, মানে আপনার এই 20 জনই সার্ভাইভার, এই 20 জন সার্ভাইভার উদ্যোক্তা, আর এটা একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, আর এই নেটওয়ার্কের সভাপতিও আমি। যেদিন ভোট হয়েছিল মানে সবাই আমাকে ভোট দিছে, আমি বুঝতেই পারিনি যে আসলেই আমাকে ভোট দেবে ওরা। 20 জনের মধ্যে 16টা ভোটই আমি পাইছিলাম। যাক, আপনাকে আরও অভিনন্দন। কলিয়াপা, আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা আসলে আপা বলছিলেন যে তিনিও যে কোশ্চেনটা, আপনি কিন্তু বলছিলেন যে ওনার কাহিনী শুনে যে এতটা আসলে ইজি না, উনি যে ইজি করে বলছেন তার ভিতরে অনেক
বাধা বিপত্তি, অনেক চড়াই উতরাই হয়তো ছিল, সেই কথাটাও কিন্তু উনার মুখ থেকে পরবর্তীতে বের হয়ে আসলো যে হ্যাঁ ছিল, বাধা বিপত্তি ছিল। তা আসলে নারীর যে ক্ষমতায়ন, নারীর যে আর্থিক উন্নয়ন, নারীর যে শিক্ষা, নারীর যে অগ্রগতি, সেই অগ্রগতির জায়গাটা এই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে আগামীতে কতটুকু আপনি প্রত্যাশা করেন? এবং আমি জানি যে আগামী যে জাতীয় সংসদ যেটা বসতে যাচ্ছে, যেটাকে নেতৃত্ব দিচ্ছে আপনার দল বিএনপি, এবং ওই সংসদের প্রথম অধিবেশনেই হয়তো যে সংরক্ষিত নারী আসন, সেই নারী আসনের নেতা নির্বাচিত হবেন। এই 50 জন কি আমাদের বলা হয় যে অলংকার, তারা কেন বলা হয় যে জনগণের সরাসরি ভোটে তারা ওইখানে মানে নির্বাচিত হন না, তারা মনোনীত হন পুরুষ প্রতিনিধিদের দ্বারা। আসলে এইটাকে কতটুকু মর্যাদা কর মনে করেন এবং তারা কতটুকু ভূমিকা পালন করতে পারেন বা আগামীতে পারবেন বলে আপনি প্রত্যাশা করেন? আসলে এইটা অলংকার বলা হয়, দল তো অনেক বড়, আর 300 আসন দেখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যদি যোগ্য প্রার্থী দিতে চায় তাহলে 1200 মনোনয়ন দিলেও হবে না। এখন মেয়েদেরকে একটু বলে টলে ই করে রাখা যায়, চেপে রাখা যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা না হলে কিন্তু এখানে যারা যাচ্ছেন তারা কিন্তু তাদের, আপনারা অতীত পর্যালোচনা করে দেখবেন, অনেক পুরুষ নেতার চেয়ে তাদের দলের প্রতি তাদের ত্যাগ, তিতিক্ষা, অবদান কিন্তু অনেক বড়। সেখানে কিন্তু তাকে শুধুমাত্র যে সংরক্ষিত থেকে এসছে বা মনোনীত হয়ে আসছে, সেখানেও কিন্তু তাদের অনেক কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটিকে মনে করি না। আরো একটা বিষয় যেখানে এখানে কাজ করে, মেয়েদের আর্থিক স্বাধীনতা তো এখন ওইভাবে অর্জিত হয়নি। একটা নির্বাচন করতে গেলে মেয়েরা পারবে, তারা আমাদের শরীফা আপা যে স্ট্রাগলের মধ্য দিয়ে উনি আজকে এখানে এসছেন, এইটা যদি উনি পার হয়ে আসতে, একটা মেয়ের সাধারণ আসনে নির্বাচিত হয়ে আসাটা কোনো ব্যাপার না। আমরা তো দেখেছি আমাদের সেটাকে আপনি প্রত্যাশা করেন কিনা, মানে আপনি প্রত্যাশা করেন কিনা যে আগামীতে আমাদের নারী নেত্রীরা তারা সাধারণ নির্বাচনের মধ্য দিয়েই তারা নির্বাচিত হয়ে আসবেন পার্লামেন্টে, এটা মনে করেন কিনা? অবশ্যই মনে করি, এবং আমরা তো দীর্ঘদিন থেকে এটা নিয়ে আমাদের দলের মধ্যে আমরা আন্দোলন করেছি, তাদের সাথে আমরা বারবার কথা বলেছি। 33% অন্তত আমাদের সব কমিটিতে, সেন্ট্রাল কমিটির সমস্ত কমিটিতে যাতে 33% নারী থাকে, নীতি নির্ধারণী কমিটিতে, সব কমিটিতে নারী নেতৃত্ব থাকতে হবে, এবং সাধারণ আসনেও আমাদের বেশি করে আমাদের মনোনয়ন দিতে হবে, যাতে আমরা করতে পারি। অনেক ছেলেরা তো হেরে যাচ্ছে না, আমাদের তো সবাই জেতেনি, তাহলে দুটা মেয়ে নাই হারবে, তাহলে সমস্যা কি? অবশ্যই মনোনয়ন দেওয়া উচিত, এবং সেক্ষেত্রে নারীরা পাবে। আপনি দেখেন আমার সামনে উদাহরণটা, আপনার আমার সামনে, আমি 1 সেকেন্ডে শেষ করছি। শরীফা আপা যে লড়াইটা করলেন, এইটা যদি পারে একটা সংসদ নির্বাচন, এটা তো আমি মনে করি না যে একটা মেয়ের জন্য কোনো বাধা। ফিরোজা বুলবুল কলি, অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জাস্ট 1 মিনিটে, যদি আপনি আজকে নারী দিবস, আপনাদের দিন, আমাদের পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা, পুরুষদের পক্ষ থেকেও আমরা চাই আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের স্ত্রী, তারাও সামনের দিকে এগিয়ে যাক। এবং আপনি যে কথাটা বললেন যে নারী পুরুষ উভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো, সেই প্রত্যাশা আমাদের। আজকে পার্টিকুলারলি এই নারী দিবসে আপনার বাংলাদেশের আপামর জনগণের উদ্দেশ্যে, স্পেশালি নারীদের উদ্দেশ্যে আপনার যদি 1 মিনিটে কোনো বক্তব্য থাকে। 1 মিনিটে সেটা হচ্ছে যে বর্তমানে আমরা দেখছি বাংলাদেশে অনেকই চলছে, ষড়যন্ত্র চলছে, এবং এই ষড়যন্ত্রকে নারীকে ব্যবহার করা হচ্ছে। এর জন্য আমাদেরকে অনেক সচেতন হতে হবে, এবং যেখানে যে নারীর বিরুদ্ধে যে ঘটনাটা ঘটুক না কেন, সেখানে আমাদের সোচ্চার হতে হবে, এবং এর বিরুদ্ধে অপরাধী তাকে সেই অপরাধী হিসেবে চিহ্নিত করে তার শাস্তির ব্যাপারে আমাদের সকলকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এখানে আমাদেরকে কে আমার দলের, কে আমার সন্তান, কে আমার আত্মীয়, এই দিক দেখা যাবে না। এইটা যদি আমরা সকলে মিলে করতে পারি, ইনশাল্লাহ সামনের দিনে আমাদের নারীদের জন্য সুদিন অপেক্ষা করছে বলে আমি বিশ্বাস করি। অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, সুবর্ণভূমি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুধু ঢাকায় রয়েছেন এবং ঢাকা থেকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন, মূল্যবান কথা বলেছেন, সেই কারণে আরও একবার শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, এবং সুবর্ণভূমিকে ধন্যবাদ এই কারণে যে আমি তো অনেক সময় অনেক প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেয়েছি, কিন্তু
আজকে এমন এমন একজন নারীকে আমার সামনে উপস্থাপিত নারীকে আমার সাথে কথা বলার সুযোগ দিলেন, সেজন্য আমিও আরো কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শরীফা আপাকে আরেকবার অভিনন্দন জানিয়ে তার এই চলাটা আমাদের সামনের দিনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই জন্য দৈনিক সুবর্ণভূমি এবং শরীফা আপাকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপা। শরীফা আপা, জি বলেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নারী দিবস উপলক্ষে আপনার কাহিনী শুনলাম, জীবনের কাহিনী। জি। একদম নির্যাতনের অন্ধকার থেকে আপনি মুক্তির পথে উঠে এসেছেন, অন্যকে মুক্তির দিশা দেখাচ্ছেন। জি। এই যে অবস্থা, এই প্রেক্ষিতে আজকে এমন একটা দিনে আপনি কথা বললেন, আন্তর্জাতিক নারী দিবস, নারীর এগিয়ে যাওয়ার প্রেরণাদায়ী একটি দিন সারা বিশ্বে উদযাপিত হয়। সর্বশেষ যদি আপনার কিছু বলার থাকে। সর্বশেষ আমার বলার একটাই কথা, যে আসলে যে নারী দিবস শুধুমাত্র 8ই মার্চ তা কিন্তু না। এটা যদি আমাদের সমাজ বা আমরা সবাই যদি দেখি যে প্রতিদিনই নারী দিবস, নারীকে যদি সম্মান করতে পারি, নারীকে যদি সম্মান দিতে জানি, তো কোনো নারী পিছিয়ে থাকবে না। আমার মনে হয় যে যারা হচ্ছে যে এখনও শৃঙ্খলে বন্দী আছে, তারা যদি প্রতিবাদী হয়ে ওঠে, অবশ্যই সে জয়ী হবে। ধন্যবাদ আপনাকে। সুবর্ণভূমি ডিজিটালে আপনি সময় দিয়েছেন, মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আপনার জীবনের কাহিনী শুনিয়েছেন দর্শকদেরকে। তাদের মধ্য থেকে কেউ যদি একটু প্রেরণা পায় আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য, আমাদের আজকের এই কর্মসূচি সার্থক হবে। ধন্যবাদ শরীফা আপা। ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসলেই শরীফা আপার কথায় সুরে সুর মিলিয়ে বলতে চাই, নারী দিবস শুধু একটি দিনের জন্য মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণই হোক নারীদের জন্য উৎসর্গীকৃত। কারণ এখনও পৃথিবীতে নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিগণিত হয়, যা কারোর কাম্য হতে পারে না। নারী পুরুষ সবাই আমরা সমান, সম অধিকারের ভিত্তিতে এই বিশ্ব একটি সভ্য বিশ্বে পরিণত হোক, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।